سيدي الخامنئي إلى روحه الطاهرة أرواح مراجعنا العظام। জন্মস্থান মাশহাদে শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনি। লাখো সমবেতের কণ্ঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের আগুন। স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মেম। টানা 5 দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারে কক্সবাজার এখন বন্যার কবলে। জেলার অন্তত 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে বন্যার পানিতে। মাতামুহুরী নদীর 2টি বেড়ি বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি। অন্যদিকে বান্দরবানের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি। বান্দরবান পৌরসভার 19টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 5,000 মানুষ আশ্রয় নিয়েছেন। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী রাহাত। প্রথমেই যাচ্ছি মোর্শেদের কাছে। মোর্শেদ, জানাবেন কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবর কি? মিম, টানা বৃষ্টি জড়িয়ে কক্সবাজারের রোদের দেখা মিলেছে। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যেহেতু রোদের দেখা মিলেছে সেহেতু সড়কে আস্তে আস্তে পানি নামতে শুরু করেছে এবং আমি এই মুহূর্তে আছি টেকনাফ কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে। এখানে একেবারে দেখা যায় সমুদ্রের মতো একটি দৃশ্য দেখতে পাচ্ছি এবং এই সড়কে কুমুর পর্যন্ত পানি ছিল। তবে বৃষ্টি কমে যাওয়ার পরে, সকাল থেকে বৃষ্টি কমে যাওয়ার পরে এখানে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে এবং এখানকার যে রামু উপজেলা রয়েছে সেখানকার বেশিরভাগ প্রায় 2,000 ঘর বেশি প্লাবিত হয়েছে এবং মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন পার করছে। আপনি সড়কের দৃশ্য দেখে বুঝতে পারছেন এখানে কি পরিস্থিতি বিরাজ করছে। এখানকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, যে নিচু এলাকার যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। সেখানকার মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তাদের খাবার সংকট থেকে নানা ধরনের অসুবিধা হচ্ছে এবং স্কুল মাদ্রাসা সব কিছুই বন্ধ রয়েছে এবং উপজেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে প্রয়োজনীয় খাবার সহ বিভিন্ন শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ যারা ক্ষতিগ্রস্ত মানুষরা আছেন তাদের অভিযোগ তাদের কাছে পর্যাপ্ত খাবার পৌঁছে যাচ্ছে না, সেটি আমরা জানতে পেরেছি। অন্যদিকে পেকুয়ার যে কথা যদি বলতে হয়, সেখানে মাতামুহুরীর বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্রাণী প্রবেশ করছে। সেখানে পেকুয়া চকরিয়ার মানুষরা প্রায় 1.5 লক্ষের বেশি মানুষ পানি বন্দী আছে, এমনটি আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টেকনাফ কক্সবাজার আঞ্চলিক মহাসড়ক এবং এরপরে রামু রয়েছে এবং রামুতে পুরো সড়ক জুড়ে এবং যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটিতে প্রায় কোমর পর্যন্ত পানি ছিল, এখানে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, গাড়ি চলাচল করতে পারেনি। সেক্ষেত্রে পানি নেমে যাওয়ার পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে কিছুটা, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজারের জেলা প্রশাসন থেকে দুর্যোগ মোকাবেলায় 648টি আশ্রয়কেন্দ্র খোলা প্রস্তুত রাখা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি রেখেছে জেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসন বলছে তারা ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় যে বসবাসরত মানুষগুলো রয়েছে তাদেরকেও নিরাপদ সরানো হচ্ছে। তবে কক্সবাজারে আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টি জড়িয়ে রোদের দেখা মিলেছে, আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। মিমে ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। এবার যাব বান্দরবানের সহকর্মী রিজভির কাছে। রিজভি, জানাবেন বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সড়ক পুনরায় চালু করা সম্ভব হচ্ছে কিনা? প্রথমে জানিয়ে রাখি, 6ষ্ঠ দিনের মতো কিন্তু সকালে কিছুটা বৃষ্টি হলো, কিন্তু সকালের পর থেকে কিন্তু কিছুটা বৃষ্টি থেমে গেছে পাহাড়ি অঞ্চলে। তো মূলত আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো আর্মিপাড়া এলাকা। এখানে কিন্তু আপনাকে যদি বলে রাখি, সড়ক থেকে প্রায় 10 থেকে 12 ফিট উপরে কিন্তু আমরা এখন অবস্থান করছি নৌকার মাধ্যমে। তো মূলত এখানকার মানুষরা কিন্তু পৌর এলাকার মধ্যে আর্মিপাড়া যে এলাকাটি রয়েছে এখানকার মানুষ বেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা মূলত যদি আমরা হিসাব করে বলি, প্রশাসনের মাধ্যমে আমরা যে জানতে পেরেছি এখান থেকে প্রায় 2 থেকে 2,500 মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে
আশ্রয়কেন্দ্রে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে খিচুড়ি, শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। তো একটি বিষয় জানিয়ে রাখি যে এই সহ এখানে যারা বন্যায় আশ্রয় নিচ্ছে তাদেরকে শুকনো খাবার বা ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। তো বিশেষ করে বান্দরবান, রুমা, রংছড়ি, থানচি, লামা, আলীকদম একাধিক পাহাড় ধসে কিন্তু সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত সড়কগুলো সচল করার জন্য সেনাবাহিনী, বিজিবি এবং সড়ক বিভাগ কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আমরা একটু আগে এলজিডি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই সড়কগুলো তারা চালু করার জন্য পুনরায় চেষ্টা করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এসব তারা যে সড়কগুলো একাধিক পাহাড়ে ধসে পড়েছে সেসব সড়কগুলো কিন্তু তারা চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিজিবির পক্ষ থেকেও সকাল থেকে আমরা দেখেছি যেসব সড়কগুলোতে পাহাড় ধসে পড়েছে সেখানে কিন্তু তারা পরিষ্কার করার জন্য কাজ করে যাচ্ছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান কারনিয়ার সড়কে যে বাজালিয়াতে পানি ওঠার কারণে কিন্তু যানবাহন চলাচলের ব্যাঘাত ঘটছে। তো মূলত এই সড়কগুলো পানি কমতে শুরু করেছে। সড়ক পানি কমে গেলে কিন্তু সড়কগুলো স্বাভাবিক হবে। তো আমরা একটা বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে আমরা দেখতে পেয়েছি 3 থেকে 2.5 ফুটের মতো পানি কমেছে। তো সকাল থেকে বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু মানুষের জনজীবনে একটা স্বস্তি প্রকাশ তারা করছেন। মূলত এখানকার যেসব মানুষজন রয়েছে তারা যে আসলে তাদের আর্থিক কষ্ট বা জীবিকার সাধারণ জীবন ব্যাঘাত ঘটছে, তারা আমরা দেখতে পেয়েছি এখানকার যে মানুষ তারা নিজেদের খাবার মানে কয়েকদিন ধরে টানা তাদের যে নিজের বাড়িতে রান্না বান্নাও কিন্তু তারা বন্ধ রেখেছে। তো একটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে খাবারের ব্যবস্থা করেছে। যে আশ্রয়কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ওইসব আশ্রয়কেন্দ্রে কিন্তু খিচুড়ি, শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে। তো জনস্বাস্থ্য প্রকৌশলী থেকে কিন্তু নিরাপদ বিশুদ্ধ পানি যারা আশ্রয়কেন্দ্র রয়েছে তাদের কিন্তু বিশুদ্ধ পানি দেওয়া হচ্ছে। আমরা দেখেছি তারা ভ্রাম্যমাণ কয়েকটি গাড়ির মাধ্যমে কিন্তু তারা পানির ব্যবস্থা করেছেন। তো মূলত তারা আমাদেরকে জানিয়েছেন এই বন্যা পরিস্থিতি যতদিন স্বাভাবিক হবে না তাদের পানির বিতরণ কিন্তু তারা চালু রাখবেন বলে আমরা জানিয়েছেন আমাদেরকে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যেসব সড়কগুলো রুমা, থানচিতে সড়কগুলো ধসে পড়েছে, মূলত এসব সড়কগুলো কিন্তু ঠিক করতে কিন্তু বেশ কয়েকদিন সময় লাগবে বলে আমরা জানতে পেরেছি। মূলত রুমা, কিউকারডাম, বগালেকের যে পেঁপে বাগান এলাকা আছে সেখানে কিন্তু একটি বিশাল পাহাড় ধসে কিন্তু সড়ক একদম অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সড়কটি কবে নাগাদ চালু হতে পারে এখনও কিন্তু সেরকম কোনো আমরা তথ্য পাইনি। তো বিশেষ করে একটু জানিয়ে রাখি, বান্দরবান জেলার 220টি আশ্রয়কেন্দ্রে কিন্তু হাজারো মানুষ কিন্তু এইসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে এবং লামা, আলীকদম, নাইক্ষণছড়িতে কিন্তু একই অবস্থা। এখানকার যেসব নিম্নাঞ্চলগুলো ছিল সেসব অঞ্চলগুলোতে কিন্তু তারা এখন কিন্তু লাখো মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। তো মূলত পানি কমতে শুরু করেছে, এখন আকাশও পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু বৃষ্টিপাত যদি না হয় তো ধীরে ধীরে পানি কমে গেলে মানুষের জীবনে স্বস্তি আসবে। তো একটি বিষয় জানিয়ে রাখি, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো আর্মিপাড়া এলাকা। এখানকার আমরা দেখেছি যে পৌরসভা এলাকার মধ্যে এখানকার মানুষ কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একদম দিনমজুর শ্রমিক মানুষরা এখানে বসবাস করে। তারা মূলত এখানকার যে তাদের যে পানি কমে গেলে তাদের জীবনে একটা স্বস্তি ঘটবে এবং তারা আবার কাজে ফিরে যেতে পারবেন। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। বান্দরবান থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রিজভী রাহাত। চট্টগ্রামের নিম্নাঞ্চলের হু হু করে বাড়ছে পানি ও ব্যাহত বৃষ্টিতে চতুর্থ দিনেও বন্যা পরিস্থিতি কোনো উন্নতি হয়নি বিভিন্ন উপজেলায়। বেশি খারাপ অবস্থা চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, রাউজান উপজেলার। বুক সমান পানিতে ডুবে গেছে এসব এলাকার সড়ক, বসতঘর, হাটবাজার। কিছুক্ষণ আগে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন হোসেন জিয়াদ। আবহাওয়া অফিসের হিসেবে চট্টগ্রামে গত 5 দিনে 1080 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর পাশাপাশি কিন্তু পাহাড়ি যে ঢল, বিশেষ করে বান্দরবান এবং রাঙামাটি থেকে যেসব পানি নামে সেটি আসলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হয়েই বঙ্গোপসাগরে প্রবেশ করে। সেই হিসাবে বান্দরবানের সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি কিন্তু এই সাতকানিয়া এবং বাঁশখালী উপকূল পার হয়ে যায়, যে কারণে সবচেয়ে খারাপ অবস্থা চট্টগ্রামে কিন্তু বাঁশখালী এবং সাতকানিয়া উপকূলে। আমি এখন যেখানে আছি সেটি বাঁশখালীর গুণগরী এলাকা। এটি আসলে একটি সড়ক যেখানে কোমর সমান পানি জমেছে এবং উপকূলীয় প্রায় 5টি ইউনিয়নে এখানকার প্রায় লাখখানেক মানুষ এখানে পানিবন্দী আছেন এবং সবার ঘরেই একেবারে কোমর থেকে হাঁটু সমান পানি এবং কোথাও কোথাও আমরা দেখেছি যে ঘরের চাল ছুঁয়ে আসলে পানি চলে যাচ্ছে। এখানে মাটির যে বসতঘরগুলো রয়েছে বিভিন্ন জায়গায় পানির তোড়ে কিন্তু অনেকের মাটির বসতঘর ভেঙে গিয়েছে। অধিকাংশ মানুষ আসলে ঘর বাড়ি ফেলে
এখানে যে উঁচু দালান কিংবা উঁচু ছাদ রয়েছে সেই জায়গাগুলোতে গত কয়েকদিন ধরে অবস্থান করছে। সবচেয়ে বড় কথা, এই বন্যায় মানুষের যে সহায় সম্বল, বিশেষ করে গ্রামের ছোট ছোট যারা উদ্যোক্তা রয়েছেন, ছোট ছোট দোকানপাট করেন, ব্যবসাপাতি করেন, কারো মুরগি খামার, কারো বা মাছের ঘের, যত আসলে ছোট ছোট উদ্যোক্তারা রয়েছেন তারা আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ফসলি জমি আমরা দেখেছি যে বিস্তীর্ণ ফসলি জনপদ আসলে বাঁশখালী এবং সাতকানিয়ার এই উপকূলে পুরো জনপদের আসলে ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এই অবস্থা আসলে সাধারণ মানুষ যেটি বলছেন যে গত কয়েকদিন ধরে প্রশাসন কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সচরাচর যে ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হয় সেই ত্রাণ সহায়তা এখনও কিন্তু খুব একটা এসে পৌঁছেনি এসব অঞ্চলে। তারা মোটামুটি শুকনো খাবার যেগুলো আছে সেগুলো দিয়ে কোনো রকম চলছেন, কারণ একদিকে এটি বিদ্যুৎহীন, অন্যদিকে ঘরে কিন্তু খাবারও খুব একটা নেই কারো। আজকে আমরা যেটি দেখেছি যে কিছু সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা পানি কিছুটা কমায় তারা ত্রাণ নিয়ে মূলত সড়ক দিয়ে আসছেন, বিভিন্ন জায়গায় ত্রাণ সরবরাহ করছেন। এরই মধ্যে চট্টগ্রামে আজকে বিরোধী দলীয় নেতাও কিন্তু এসেছিলেন, ডাক্তার শফিকুর রহমান। তিনি এসে কিছু কিছু জায়গা পরিদর্শন করেছেন এবং সরকারের কাছে খুব দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে একটু বলে রাখি যে আজকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু খুব একটা উন্নতি হয়নি। আর প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কিছু কিছু জায়গায় ত্রাণ নিয়ে পৌঁছানোও যাচ্ছে না, সেই ক্ষেত্রে জলযান কিংবা নৌযানের আসলে প্রয়োজন এখানকার যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের জন্য। হবিগঞ্জের খোয়াই নদীর পানি চুনারুঘাট পয়েন্টে বইছে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে। একই সঙ্গে কুশিয়ারা নদীর পানিও মার্কুলি পয়েন্টে বইছে বিপদসীমার 20 সেন্টিমিটার উপরে। এদিকে মৌলভীবাজারে মনু নদীর পানি বেড়ে চাঁদনীঘাট পয়েন্টে বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে নোয়াখালীর হাতিয়ায় গত কয়েকদিনের টানা বর্ষণ এবং অস্বাভাবিক জোয়ারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। হবিগঞ্জের লস্করপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাজল সরকার, মৌলভীবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ এবং নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী নাসিম শুভ। শুরুতেই যাচ্ছি আমরা কাজলের কাছে। কাজল, আমরা বলছিলাম পরিস্থিতির অবনতি হচ্ছে, পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভেঙে যাওয়া যে বাঁধ, সে বাঁধের মেরামত কাজ শুরু হয়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, যদিও চুনারুঘাটের বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু সেটি আসলে নিচে নেমে আসছে এবং শহর যে অংশ রয়েছে সেখানে কিন্তু এরই মধ্যে বিপদসীমার প্রায় অনেক নিচে নেমে গিয়েছে। ফলে পানি প্রবেশ, ভাঙ্গনকৃত এলাকা দিয়ে পানি প্রবেশের যে পানি প্রবেশের প্রবণতা সেটি আসলে কমে এসেছে। তবে আরেকটি ভালো খবর বলতে, যে পানিবন্দী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। ফলে আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন তারাও বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। তবে তাদের যে দুর্ভোগ সেটি কিন্তু বলা যায় যে অবর্ণনীয়, কেননা ঘর বাড়িতে পানি প্রবেশ করার কারণে যে আসবাবপত্র ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। একই সাথে যে গতকাল রাত থেকে আসলে অনেক পরিবার এখন পর্যন্ত আসলে তারা রান্নাবাড়া করতে পারছেন না। অন্যদিকে তাদের যে আরেকটি অভিযোগ হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে যারা ছিলেন তারাও আসলে পর্যাপ্ত পরিমাণে যে খাদ্য সহায়তা সরকার থেকে পাওয়ার কথা সেটি আসলে তারা পাচ্ছেন না। হয়তো কয়েকটি আশ্রয় কেন্দ্রে সীমিত পরিসরে শুকনো যে খাবার সেটি সরবরাহ করা হয়েছে। ফিরে যে বাড়িঘরগুলো আসলে এখন পানি নেমে গিয়েছে সেগুলোতে তাদের যে ঘর গোছানোর কাজ বা বাড়ি গোছানোর কাজ সেটি আসলে করছেন। আবার আমরা বেশ কিছু এলাকায় দেখেছি যেগুলোতে একেবারে ভাঙন, যে অংশগুলোতে পানির স্রোত খুব বেশি রকম ছিল, সেই স্রোতের আশপাশে যে ঘরবাড়ি ছিল সেই ঘরবাড়িগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকগুলো একেবারে ভেঙে ঘুরিয়ে গেছে। এসব পরিবারের যে সদস্যরা তারা আসলে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। আমরা যখন কথা বলছিলাম অনেকেই কান্নাকাটি করছিলেন। তবে সবশেষ যে তারা চাচ্ছেন যে ভাঙ্গনকৃত যে অংশটি সেটি যেন দ্রুত মেরামত করা হয়, যেন পুনরায় যদি নদীতে পানি আসে সেই ক্ষেত্রে যেন তাদের এই অবস্থায় পড়তে না হয়। তন্ময়। দর্শক, এ পর্যায়ে আমরা মৌলভীবাজারের খবর জানবো, সহকর্মী এম এ হামিদের কাছে যাচ্ছি। হামিদ, আমরা বলছিলাম যে টানা বৃষ্টির ফলে নদ নদীর পানি বেড়েছে, জানাবেন একটু যে নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং একই সঙ্গে যারা এই প্লাবিত এলাকাগুলোতে রয়েছেন তাদের পর্যাপ্ত বিশুদ্ধ পানি এবং খাবারের সরবরাহ রয়েছে কিনা।
তন্ময়, গত পরশুদিন থেকেই কিন্তু মৌলভীবাজারে বন্যার পানিতে মানুষ নিমজ্জিত হয়ে কষ্টের মধ্যে পড়েছেন। বিশেষ করে গত পরশুদিনের কথা যদি বলি, সেক্ষেত্রে কমলগঞ্জের ইসলামপুর এলাকার দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছিল, মক্কাবিল এবং জসিম ব্রিকফিল্ড এলাকায়, এবং ভাঙনের পরপরই প্রায় 10,000 লোক পানিবন্দী হয়ে পড়ে এবং আস্তে আস্তে এখন সেখানকার পানি নামতে শুরু করেছে। কিন্তু অপরদিকে গতকাল বিকেল থেকে মৌলভীবাজারের মনু নদীর যে পানি ছিল সেটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে রাজনগর এলাকার দুটি স্থানে ভাঙন দেখা দেয় এবং মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এই পানিবন্দী এখন পর্যন্ত মানুষ পানিবন্দী রয়েছে, যদিও আসার খবর হচ্ছে যে ভারতে এই মুহূর্তে তাদের যে পানির স্তর ছিল সেটা বিপদসীমার 4 সেন্টিমিটার নিচে নেমে এসেছে। এই মুহূর্তে মৌলভীবাজারের রেলওয়ে যে ব্রিজ এলাকা রয়েছে, মনু রেলওয়ে ব্রিজ এলাকা, সেখানে 4 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা ছিল সকালে 60 সেন্টিমিটার, এবং চাঁদনীঘাট এলাকায় এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে, সেখানে বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অপরদিকে ধলাই নদীর পানি বিপদসীমার 160 সেন্টিমিটার নিচে নেমে গেলেও কিন্তু কুশিয়ারা এবং জুড়ি নদীর পানি অনেকটাই বিপদসীমার কাছাকাছি রয়েছে। কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অপরদিকে জুড়ি নদীর পানি 15 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে সমস্ত এলাকা প্লাবিত হয়েছে সেখানকার মানুষের দুর্ভোগের অবস্থা অবর্ণনীয়। আমি কিছু কিছু এলাকা ঘুরে দেখেছি যেখান থেকে মানুষের বাড়ি ঘরে ছাতি সমান পানি ছিল, অর্থাৎ 2 থেকে 3 ফুট 4 ফুট পর্যন্ত পানি ছিল। এই পানি থাকার কারণে তারা ঘরবাড়িতে থাকতে পারেন না। অনেকেই কিন্তু বাজারে এসে স্থান নিয়েছেন, বিভিন্ন দোকান করে স্থান নিয়েছেন। একটি দোকান করে আমি দেখেছি যে অক্সিজেন লাগানো একজন রোগী রয়েছেন, তার স্ত্রী পাশে বসে কাঁদছেন, কিন্তু সরকারি সহায়তা কিছুই মিলছে না। অপরদিকে এখানে একটি যে কমিউনিটি সেন্টারগুলো রয়েছে বা উঁচু যে স্থানগুলো রয়েছে সেগুলোতে স্থান করে দেওয়া হয়েছে। জান্নাত কমিউনিটি সেন্টারে অনেকেই 2 থেকে 300 লোক সেখানে স্থান করে নিয়েছে, কিন্তু এখানে সরকারি কোনো সহায়তা এখন পর্যন্ত পাচ্ছেন না। যদিও সরকারের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী রয়েছে, শুকনো খাবার রয়েছে, তারা সেগুলো সরবরাহ করবেন। যদি 184টা কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু সেই কেন্দ্রগুলোতে কতগুলো মানুষ আছে সেটা পানি উন্নয়ন বোর্ড বলছে যে এভাবে যদি অবস্থা বিরাজ করে দেখা যাচ্ছে সেগুলো থাকলে হয়তো বন্যার উন্নতি ঘটবে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা নিয়ে সবশেষ। তন্ময়। দর্শক, হবিগঞ্জ এবং মৌলভীবাজারের পর এবার আপনাদের নিয়ে যেতে চাই নোয়াখালীতে। সহকর্মী নাসিম শুভ যুক্ত রয়েছেন। শুভ, জানাবেন এই মুহূর্তে নোয়াখালীর যেই হাতিয়ার যে চরগুলো প্লাবিত হয়েছে সেখানকার কি পরিস্থিতি দেখছেন, এবং একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রমের জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? তন্ময়, আসলে গত প্রায় 5 দিনের মতো যে ভারী বর্ষণ এবং মেঘনা নদীর যে জোয়ার অন্য স্বাভাবিক সময়ের তুলনায় বৃদ্ধি পাওয়ায় কিন্তু নোয়াখালীর বিচ্ছিন্ন যে দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার 11টি ইউনিয়নের মধ্যে 7টি ইউনিয়নে কিন্তু নদীর যে জোয়ারের পানি সেগুলো প্রবেশ করেছে। পাশাপাশি বাকি যে 4টি ইউনিয়ন এবং হাতিয়া পৌরসভা, এই 5 এলাকায় কিন্তু টানা ভারী বর্ষণের কারণে যে জলাবদ্ধতা সেটি সৃষ্টি হয়েছে, যার কারণে বলা যায় এখন পুরোপুরি নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার প্রায় পুরো এলাকাতেই কিন্তু পানির নিচে আছে এবং পানিবন্দী হয়ে আছেন প্রায় কয়েক লাখ মানুষ। আর আপনি যেটি বলছিলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে, আসলে আমরা গতকাল দেখেছি, গতকাল বেলা 11টার পর থেকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যারা পানিবন্দী রয়েছেন তাদের মাঝে যে শুকনো খাবার সহ অন্যান্য যে খাদ্য সামগ্রী সেগুলো বিতরণ করতে আমরা দেখেছি। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন হাতিয়ার 11টি ইউনিয়ন এবং পৌরসভা সহ মোট 11টি টিম তারা গঠন করে দিয়েছেন এই সকল এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের জন্য, এবং তাদের এই কার্যক্রম গতকাল রাতভরও আমরা দেখেছি চলেছে এবং আজও বিভিন্ন জায়গায় কিন্তু তারা ছুটে যাচ্ছেন। তো এই যে গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং যেই জলাবদ্ধতা, এটি মিলিয়ে কিন্তু হাতিয়ায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে হাতিয়ার কৃষি খাত, প্রাণী সম্পদ খাত এবং মৎস্য খাত, এই 3 খাতে কিন্তু কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি জোয়ারের পানি গত 5 দিনের মতো অস্বাভাবিক হওয়ায় কিন্তু নদীর তীরবর্তী যে বাঁধগুলো রয়েছে, নদী রক্ষা বাঁধ, সেই বাঁধগুলোতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আমরা শুনেছি। বিশেষ করে হাতিয়ার নলচিরা ইউনিয়নের একটি বেড়িবাঁধ, যেটি প্রায় 90 ভাগের মতোই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ তার 10 ভাগ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেখানে কিন্তু লোকালয়ে আজ বিকাল নাগাদ পানি প্রবেশ করতে পারে বলে কিন্তু আমরা খবর পেয়েছি। এছাড়া নিজুম দ্বীপের চারপাশে কোনো নদী তীরবর্তী বাঁধ না থাকায় সেখানেও কিন্তু আজকে কয়েকদিনে জোয়ারের পানিতে স্থানীয়রা পানিবন্দী অবস্থায় রয়েছেন। তো তন্ময়, এই ছিল আসলে নোয়াখালীর হাতিয়া থেকে আমার কাছে দুর্ভোগ নিয়ে এখন অব্দি সব শেষ। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির খবরাখবর জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। এবারে জানাবো আবহাওয়ার খবরাখবর।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে উত্তর দিকে মধ্য অঞ্চল ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। চট্টগ্রাম বিভাগে 211 মিলিমিটার আর ঢাকায় 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, মৌসুমি বায়ুর প্রভাবে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আপনার ডিভিশনে অতি ভারী বর্ষণ হয়েছে, তবে দক্ষিণাঞ্চলে কিছু পরিস্থিতি উন্নতি হয়েছে। যেটা হচ্ছে আপনার গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রাম 211, আমবাগানে হচ্ছে 153, যেটা এর আগের দিন ছিল 300 মিলিমিটারের উপরে, সেটা অনেকটাই কমে এসেছে। তারপরেও ওইসব জায়গাতে অতি ভারী বর্ষণ বলবো আমরা, কারণ হচ্ছে আমরা নর্মালি 89 মিলিমিটারের যদি বেশি হয় তাহলে অতি ভারী বর্ষণ। যে বৃষ্টিটা রয়েছে এটা গতকালকে আমরা বলেছি যে বৃষ্টি 11-12 তারিখ কন্টিনিউ করবে। এখন গিয়ে আমাদের যে লেটেস্ট যে অ্যানালাইসিস রয়েছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 11-12 তারিখ পরে বৃষ্টি অনেকটা কমে যাবে। সকালে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বন্যা দুর্গত এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বাঁশখালী, সাতকানিয়া ও চট্টগ্রামের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ ও বিতরণ করেন তিনি। বাঁশখালী এলাকায় বন্ধ স্লুইস গেট খুলে দেওয়ারও দাবি জানান আমির। বলেন, এসব এলাকার দুঃখ দুর্দশা সরকারের কাছে তুলে ধরা হবে। জামায়াতের পক্ষ থেকেও বন্যার্তদের সাহায্যের আশ্বাস দেন তিনি। তবে এই পরিস্থিতির রাতারাতি উন্নয়ন সম্ভব নয় বলেও জানান জামায়াতের আমির। সরকারকে আমরা কি বলতে পারি এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য, সেই ব্যাপারে আমরা ভূমিকা রাখব। তবে এটা ঠিক যে আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। এখানে ধৈর্যটাই বড় বিষয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশটা আমাদের সকলের। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। প্রধানমন্ত্রী চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দিচ্ছে এবং জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে। মানবিক মূল্যবোধের ভিত্তিতে সবাইকে একসাথে দেশ গড়তে নির্বাচিত সরকারকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। কোথাও কোথাও পাহাড় ধস হয়েছে, অনেকগুলো মানুষ মারা গিয়েছেন। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করেছে, গভীরভাবে মর্মাহত করেছে। জনগণের নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এটিকে নিয়ে অত্যন্ত দৃঢ়ভাবে প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত হয়েছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সুযোগ দলটির সমর্থকদের। তবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যায় সম্পৃক্ত উল্লেখ করে বিরোধী দল বলছে, স্থানীয় সরকার নির্বাচনের আগে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় আনা জরুরি। আর বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। বিস্তারিত জানাবেন মিয়া আমিরুল। ফ্যাসিবাদের তকমা মাথায় নিয়ে 2024-এর 5 আগস্ট পতন ঘটে তৎকালীন আওয়ামী সরকারের। এরই মধ্যে কেটেছে প্রায় 2 বছর। বাজেট 2025-এর 12ই মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়নি। দলীয় প্রধানসহ বেশিরভাগ নেতাকর্মী এখনও দেশের বাইরে। গুটি কয়েক দেশে থাকলেও তাদের একটা বড় অংশ কারাগারে, কেউ কেউ আবার এখনও পলাতক।
দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় গত 2 বছর বিভিন্নভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও চলেছে ধরপাকড়। এরই মধ্যে 2026-এর 8 এপ্রিল সংসদে সন্ত্রাসবিরোধী আইনে দলটির রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়। একই সাথে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে আসার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করছে সরকারের বিভিন্ন মন্ত্রী। এমন অবস্থায় চলতি বছরের অক্টোবর নাগাদ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে রাজনৈতিক মহলে। ভোটে দলীয় প্রতীক না থাকায় প্রার্থিতার শর্ত পূরণ করা যে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। এতে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলীয় পরিচয়ের বাইরে আওয়ামী সমর্থিত যে কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যার সাথে সম্পৃক্ত উল্লেখ করে বিরোধী দলের নেতৃবৃন্দ বলছে, স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা জরুরি। জাতীয় নির্বাচনে কিছু সমস্যা ত্রুটি বিচ্যুতি ছিল নির্বাচন কমিশনের, এগুলোর আলোকে নেক্সট স্থানীয় নির্বাচনেও রাজনৈতিক দলগুলোর সাথে অথবা এই ব্যাপারে যারা স্টেক হোল্ডার আছেন, চিন্তাশীল যা ব্যক্তি যারা আছেন, সবার সাথে একটু আলোচনা হওয়া উচিত। ফেসিবাদের সাথে সম্পৃক্ত কারো বাংলাদেশের এই ধরনের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। স্থানীয় নির্বাচনে তারা স্পেসটা করে দেয়, তাহলে কিন্তু এটার মধ্যে দিয়ে একটা স্থায়ী পুনর্বাসন হবে। সো এই জায়গায় আমরা চাই যে বিএনপি এতদিনের যে নিপীড়িত ছিল, নির্যাতিত ছিল, তাদের সেটা মাথায় থাকবে। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখবে সরকার। তারা আওয়ামী আমলে এলাকায় নানা ধরনের যদি কুকীর্তির সাথে, অপকর্মের সাথে জড়িত থাকেন, তাহলে নিশ্চয়ই সেটি আইনের আওতায় আসতে হবে এবং তারা নিঃসন্দেহে একটা নির্বাচনের বৈধ পরিবেশের জন্য তারা যে প্রতিযোগিতা করবেন, এই প্রতিযোগিতা করা আইনত উচিত নয় বলে আমি মনে করি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নির্বাচন কমিশনকে প্রার্থীর যোগ্যতা দেখতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের যে কেউ ভোটে অংশ নিতে পারবে। কমিশন দেখবে তার যোগ্যতা আছে কিনা, কাজে এখানে তো এটা মুখ্য বিষয় আসতেই পারে না। এখন প্রশ্ন উঠতে পারে যে আওয়ামী লীগের একজন লোক ইলেকশন করতে পারবে কিনা। তার যদি যোগ্যতা থাকে তো ইলেকশন সে করবে, এটা আটকানোর কোনো সুযোগ এখন পর্যন্ত নাই। এই বিশ্লেষক মনে করেন, স্থানীয় পর্যায়ে দলীয় প্রতীক না থাকলেও ভোট দলীয় প্রভাবমুক্ত নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে কঠিন পরীক্ষা দিতে হবে। দলীয়ভাবে না করা হলেও এটা দলীয়ভাবে হবে, এইটা কেউ ঠেকাতে পারবে না। বাইরের থেকে লোকে সে তো দাঁড়াবে না, লোকাল লোকেরাই তো দাঁড়াবে। তারা এতদিন কোন রাজনীতির সঙ্গে ছিল, তারা রাজনীতি একদম, আমি কোনোদিন রাজনীতি করি না, আমি যে পট করে ইউনিয়ন পরিষদে দাঁড়িয়ে গেলাম তাই কি হয়? তা তো হবে না। স্থানীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সদিচ্ছার পাশাপাশি ইসি যথাযথ পরিকল্পনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই বিশ্লেষক। ইলেকশন কমিশনের যে যাদের তত্ত্বাবধানে নির্বাচনটা হবে তারা কঠিনভাবে করতে হবে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজার সহ অন্যান্য বাজার ও সবজির পাশাপাশি বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। সবজির ধরন অনুযায়ী দাম বেড়েছে 20 থেকে 30 টাকা করে। এছাড়া মধ্যবিত্তের আমিষ, মুরগি ও ডিমের দামেও নেই স্বস্তি, যেখানে ব্রয়লারের দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা করে। ডিমের ওজনেও দাম বেড়েছে 12 টাকা। কয়েকটি বাজার ঘুরে প্রতিবেদন জানিয়েছেন রাব্বিয়াল রাহিদ। এটা কোনো খাল নয়, ঢাকা দক্ষিণ সিটি আওতাধীন রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার। তবে ঢেউয়ের স্রোতে এখন সেখানে ছোট ছোট ডিঙি নৌকা চলার পরিস্থিতি তৈরি হয়েছে। ক্রেতাদের পাশাপাশি ভোগান্তির শিকার বিক্রেতারাও। ছাদ পরে জায়গা ভেঙে ভেঙে রিপেয়ারিং করতে পারে না, ওই জোড়াতালি দিয়ে একটু ঠিক করে যায়। এইটা নতুন করতে অনেক পয়সা লাগে, হাজার হাজার কোটি টাকা লাগবে এই মার্কেট করতে। এমন পরিস্থিতিতে ছুটির দিনে দোকানের সংখ্যা কমেছে, ফলে সুযোগ বুঝে বাকি ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছেন চড়া দামে। এমন আক্ষেপের সুর ক্রেতাদের মুখে। যা কিনছি তার মোটামুটি ম্যাক্সিমাম জিনিসপত্র ডাবল, আর দ্রব্যমূল্যের যে দাম, আমরা নিম্ন শ্রেণীর মানুষ, আমাদের জন্য খুবই কঠিন। শুরু হয়েছে বৃষ্টি, এখনই কাঁচামরিচ নাই, তাহলে এক সপ্তাহ পরে তো কাঁচামরিচ পাওয়াই যাবে না, সোনার হরিণের মতন হয়ে যাবে এটা কাঁচামরিচ। তবে অনেক ব্যবসায়ী সবজির দাম বৃদ্ধির কথা অস্বীকার করেছেন, আবার অনেকে দাম বাড়ার কারণ হিসেবে বৃষ্টিকে দায়ী করেছেন। কারওয়ান বাজারের পাশাপাশি রাজধানীর অন্যান্য বাজারগুলোর চিত্রও একই। তরকারির দাম একটু কম ছিল, বৃষ্টি বাদলের কারণে একটু দাম বাড়ছে। আছে মোটামুটি সব তরকারির দাম বাড়ে না, কিছু কিছু তরকারির দাম বাড়ছে। দাম বাড়ছে নতুন করে চিনি গুঁড়া, পোলাও চাল দাম বাড়ছে, রাইস ব্যান তেল
দাম বাড়ছে সরষের তেল। যেখানে পটল 40 টাকা, করলা 50 টাকা, পেঁপে 40 টাকা, ঢেঁড়স 30 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা ও বেগুন 80 টাকায় বিক্রি হচ্ছে। শুধু সবজি নয়, বৃষ্টির প্রভাব পড়েছে মাছ, মুরগি ও ডিমের উপরও। যেখানে প্রকার ও ওজন ভেদে বেড়েছে মাছের দাম। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 160 টাকা, এ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে 190 টাকা। এছাড়া ডিমের দাম বেড়েছে ডজনে 12 টাকা। এখন বর্তমানে দাম বেশি হলো চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, ইলিশ মাছ, আইড় মাছ, এগুলির দাম অনেক বেশি। গত 10-12 দিন আগে ছিল 170 টাকা ছিল, গেছে সপ্তাহে 90 টাকা লাস্ট ব্রয়লার উঠছে। আজকে আবার এই সপ্তাহে আবার 5 টাকা কমে গেছে, 85-80 চলতেছে বাজার। তবে চাল ডালের বাজারে তেমন প্রভাব পড়েনি। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে 1150 থেকে 1200 টাকায়। রাব্বি আল রাহিদ, এখন, ঢাকা। রাজধানীর রূপনগরের টিনশেড বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী খলিলুর রহমান বাবুকে গ্রেপ্তার করেছে রূপনগর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে রূপনগর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ মোট 5টি মামলা রয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করা হয়। রূপনগর থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। লক্ষ্মীপুরে মৌসুমে প্রায় 2,42,158 মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। ধানের এমন বাম্পার ফলনেও কৃষকের দুশ্চিন্তা কমেনি। দাম কম ও ব্যাপারী না পাওয়ায় কৃষকের ঘরে পড়ে আছে হাজার হাজার টন ধান। এদিকে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় প্রায় 3,959 মেট্রিক টন। সরকারি খাদ্য গুদামে রয়েছে সিন্ডিকেটের দৌরাত্ম্য, লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী। বিস্তারিত প্রতিবেদনে। লক্ষ্মীপুরে এবার সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রায় 4,000 টন। সদর উপজেলার প্রায় 1 লাখ কৃষক থেকে খাদ্য গুদামে ধান বিক্রির জন্য 1,800 কৃষকের তালিকা করা হয়েছে। ইতিমধ্যে 420 জন কৃষকের কাছ থেকে 1,231 টন ধান সংগ্রহ করেছে গুদাম কর্তৃপক্ষ। অন্যদিকে দাম কম এবং ব্যাপারী না পাওয়ায় অধিকাংশ কৃষকের ঘরেই পচন ধরেছে ধানে। প্রত্যেকটা ঘরের কোনা কোনা ধান আছে। আমরা এই ধানটা 4 বালতি ঘুরিয়েছি। এই বর্ষাকালে ধানটা আমরা কত শুকাইয়াম, 2200 টাকা 1800 টাকা করে আমরা জালার কেজি কিনি আমরা ধান করছি। সেই ধান আমাদের ঘরে পৌঁছতেছে। আমাদের সরকারের কাছে এই একটা আবেদন, তাই যত দ্রুত আমাদের এই ধানগুলো বিক্রি যদি কিনি না, আমাদের ঘরগুলা খালি হইবা, আমরা আবার বীজ লাগামু, আবার হিরি আমরা কৃষি করবো। কৃষকদের অভিযোগ, ধান উৎপাদনে মন প্রতি প্রায় 800 থেকে 900 টাকা খরচ হলেও বিক্রিতে 600 থেকে 700 টাকার বেশি পাওয়া যাচ্ছে না। সিন্ডিকেটের দৌরাত্ম্যে খাদ্য গুদামে ধান বিক্রি করা যাচ্ছে না বলে অভিযোগ তাদের। প্রায় 1800 জনের মতো তালিকা বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে তালিকাভুক্ত এই কৃষকদেরকে আমরা খাদ্য অফিসে পাঠিয়েছি। তবে সিন্ডিকেটের অভিযোগ উড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। কৃষকের নির্দিষ্ট কৃষক তালিকা এবং কৃষিকার্ড যাদের আছে তাদের থেকে আমাদের দাম সংগ্রহের জন্য নীতিমালা বলা হয়েছে। আমরা সেভাবেই যারা তালিকায় অন্তর্ভুক্ত, যাদের কৃষিকার্ড আছে তাদের কাছ থেকে আমরা ধানগুলো সংগ্রহ করি। আমরা সদর উপজেলায় 1,530 মেট্রিক টন ধানের বরাদ্দ পেয়েছি। আজকে পর্যন্ত আমরা 1231 মেট্রিক টন ধান ক্রয় করেছি। আমরা প্রতি কৃষক থেকে সর্বনিম্ন 120 কেজি এবং সর্বোচ্চ 3,000 কেজি করে ধান সংগ্রহ করি। সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো, প্রান্তিক কৃষকদের কৃষিকার্ডের তালিকাভুক্তিকরণ, উৎপাদিত ধান বিক্রি ও ন্যায্য মূল্য নিশ্চিত সহ আর্থিক সংকট কাটলেই চাষাবাদে ফেরার প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। এখন লক্ষ্মীপুর। 6 দিনের আনুষ্ঠানিকতা শেষে কোটি কোটি অনুসারীকে কাঁদিয়ে জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সবশেষ জানাজার পর পরিবারের সদস্য এবং কয়েকজন শীর্ষ নেতার উপস্থিতিতে ইমাম রেজার মাজারে সমাহিত করা হয় তাকে। অশ্রুচোখে প্রজাতন্ত্রের অন্যতম কিংবদন্তিকে বিদায় জানিয়েছেন অনুসারীরা। ছিল প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞাও। প্রয়াত নেতার জানাজা এবং দাফনে 4 কোটির বেশি মানুষ অংশ নিয়েছে বলে দাবি করেছে ইরানের গণমাধ্যম, যা প্রজাতন্ত্রের ইতিহাসে সর্বোচ্চ। বিস্তারিত জানাবেন সতীর্থ কর্মকার।
যুদ্ধ কবলিত দেশেও রচিত হলো ইতিহাস। 6 দিনের ঐতিহাসিক শেষ বিদায় অনুষ্ঠানের পর লাখ লাখ মানুষের শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতাকে দাফনের আগে জনসমুদ্রে পরিণত হয় স্বর্ণ গম্বুজ বিশিষ্ট পবিত্র ইমাম রেজার মাজার প্রাঙ্গণ। অশ্রু সজল চোখে স্লোগানে স্লোগানে কিংবদন্তিকে শেষ বিদায় জানান অনুসারীরা। এদিন ইরাকের কারবালা শহর থেকে বিমানে করে ইরানে ফেরত আনা হয় খামেনির মরদেহ। এরপর দীর্ঘ বিলম্বের পর সবজানে করে জন্মস্থান মাশহাদ শহরে আনা হয় আয়াতুল্লাহ খামেনির কফিন। মাশহাদে ইমাম রেজার মাজার পর্যন্ত ঐতিহাসিক শোকযাত্রায় অংশ নেন অগণিত মানুষ। প্রিয় নেতার কফিন একবার ছুঁয়ে দেখার জন্য মরিয়া হয়ে ওঠেন অনুসারীরা। অভিযোগ করেন, দাফন ব্যাহত করতে মাশহাদের রেল যোগাযোগ ব্যবস্থা গুড়িয়ে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। খামেনির শেষ বিদায়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের হামলার কারণে পিছিয়ে দেয়া হয় এই শোকযাত্রার সময়। তবুও ঠেকানো যায়নি প্রজাতন্ত্রের অনুসারীদের। শোকযাত্রার মধ্যেই খামেনির জন্য জয়ধ্বনি আর যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে কেঁপে ওঠে চারপাশ। লাল পতাকায় ছেয়ে যায় পুরো প্রাঙ্গণ। খামেনি হত্যার বদলা নেয়ার বার্তা ছিল পতাকায়। এরপর পবিত্র মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে এসে শেষ হয় শোকযাত্রা। মাজারের মধ্যে নেওয়া হয় সর্বোচ্চ নেতার কফিন। এ সময় অনুসারীদের অবস্থান নিতে হয়েছে মাজারের বাইরে। দাফনের সময় পরিবার আর শীর্ষ কয়েকজন নেতা ছাড়া কাউকেই প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তাজনিত কারণে উপস্থিত হতে পারেননি বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনি পুত্র মোস্তফা খামেনি। জানিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে। আর খামেনির শাসন ব্যবস্থায় ক্ষুব্ধ অনেক সংস্কারপন্থী এই আয়োজনে অংশ নেওয়া থেকে বিরত থেকেছেন। এরপর পবিত্র মাজারেই অনুষ্ঠিত হয় সর্বোচ্চ নেতার সবশেষ জানাজা। দোয়া করতে গিয়েও কান্নায় ভেঙে পড়েন অনুসারীরা। জানাজার নেতৃত্ব দেন খামেনির বড় ছেলে মোস্তফা। জানাজার দোয়া পড়িয়েছেন 101 বছর বয়সী আয়াতুল্লাহ হোসেন নুরি হামেদানি। 1925 সালে জন্মগ্রহণকারী এই হামেদানি প্রজাতন্ত্রের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা। শুধু ইরান ও ইরাক নয়, লেবাননেও হাজার হাজার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনিকে। সশরীরে উপস্থিত হতে না পারলেও মুসলিম বিশ্বের কান্ডারির জন্য তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। খামেনির বিদায় উপলক্ষে লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ইরানে দ্বিতীয় দিনের মতো চলছে যুক্তরাষ্ট্রের হামলা। 2 দিনে 90টির বেশি সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণের দাবি মার্কিন বাহিনীর। এতে অন্তত 17 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ইরানে বুশের পারমাণবিক কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। কোনারাক ও সিরিক সহ দক্ষিণের বিভিন্ন এলাকা লক্ষ্য করে চলে হামলা। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। যুদ্ধরত দুই দেশের মধ্যে কৌশলগত আলোচনাও চলছে। উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে এসেছে উল্লেখযোগ্য মাত্রায়। ক্রিমিয়া উপদ্বীপের কাছে একাধিক রুশ জাহাজে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। বাধা দিচ্ছে জ্বালানি সরবরাহের পথেও। কিয়েভ জানিয়েছে গেল 4 দিন ধরে অন্তত 25টি জাহাজে হামলা চালানো হয়েছে আজভ সাগরে। কৃষ্ণ সাগরের কাছে কার্চ প্রণালীর মাধ্যমে যুক্ত আজভ সাগর। রুশ সেনাবাহিনীর রসদ অবরুদ্ধ করার কৌশল হিসেবে ইউক্রেনের এসব হামলা বলে জানা গেছে। এতে হুমকির মুখে পড়েছে রাশিয়ার নৌ সক্ষমতা এবং জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিশ্রুতি। এ পর্যন্ত 36টির বেশি জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। বলা হচ্ছে বাণিজ্যিক তেলের ট্যাঙ্কারে ছদ্মবেশে এসব হামলা আসলে রাশিয়ার সামরিক রসদে আনা নেয়া করছিল। এখন দুপুরে এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।